আমি মীরা হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব মারুফ মল্লিক। জনাব মারুফ মল্লিক, আপনি কেমন আছেন? আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। অধ্যাপক মেজবা, কেমন আছেন? জি, ভালো আছি, আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমাদের সাথে এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন তাদের মতামত আর বিশ্লেষণ। আজ প্রধান নির্বাচিত খবর হিসেবে যে খবরটিকে আমরা নির্বাচন করেছি, সেখানে বলা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধনের আগেই চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব ও পুলিশের একটি নতুন ক্যাম্প গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এই হামলায় ব্যবহার করা হয়েছে AK-47 মতো ভারী অস্ত্র। ঘটনার পরপরই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। আটক করা হয়েছে অন্তত 20 জনকে। বিষয়টি প্রতিবেদন আছে, চলুন প্রতিবেদনটি দেখে আসি। ঠিক এক সপ্তাহ পর র্যাব, পুলিশ ও APBN-এর যৌথ এই ক্যাম্প উদ্বোধনের কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর, কিন্তু রোববার মধ্যরাতে বুলডোজার দিয়ে তা একেবারে গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। ভারী অস্ত্র নিয়ে কয়েকশো সন্ত্রাসী ফিল্মে স্টাইলে এ হামলায় অংশ নেয় বলে জানান স্থানীয়রা। পরিকল্পিত এই হামলায় সন্ত্রাসীরা প্রথমেই জঙ্গল সলিমপুর এবং আলীনগরে প্রবেশের প্রধান সড়কগুলো কেটে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর একযোগে শুরু হয় তাণ্ডব। এ সময় আত্মরক্ষার্থে গুলি চালায় যৌথ বাহিনীও। সোমবার ভোর থেকে ওই এলাকায় শুরু হয় যৌথ বাহিনীর অপারেশন। নিয়মিত বাহিনীর পাশাপাশি এই অভিযানে যুক্ত হন সেনাবাহিনীর র্যাপিড রেসপন্স টিমও। এ সময় হামলার মূল পরিকল্পনাকারীরা ধরা না পড়লেও আটক করা হয় সন্দেহভাজন অনেককেই। স্কুলের উপরে ওদের মূল টার্গেটটা ছিল, তো স্কুল লক্ষ্য করে দু একটা গুলিও করে, 2-1 রাউন্ড। এর গুলি করার পরপরে আমাদের ওখানে যারা অফিসার ফোর্স ছিল তারা কিন্তু এটার শক্ত প্রতিরোধ গড়ে তোলে এবং বেশ কিছু রাউন্ড, বিশেষ করে 114-15 রাউন্ডের মতো গুলি তারা কিন্তু ছোড়ে। মাত্র 3 মাস আগেই এখানে র্যাবের এক সদস্যকে বেধড়ক পিটিয়ে হত্যা করেছিল সলিমপুরের সন্ত্রাসীরা। রোববারের হামলায়ও তারা ছিল বেশ বেপরোয়া। এ সময় AK-47 সহ ভারী অস্ত্র ব্যবহার হয় জানিয়ে র্যাব অধিনায়ক হুঁশিয়ার করেন, জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সংঘবদ্ধভাবে প্রায় 200-300 লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। আমাদের লোকজনকে যখন ফায়ারিং করে এঙ্গেজ করে রেখেছে, ওই সময় তারা ওই পাশের ভাঙচুরগুলো করেছে। এখানে এসে আমরা পুরো এলাকা তল্লাশি করছি, এখনও অভিযান চলমান রয়েছে। বেশ কিছু আসামি আমরা গ্রেপ্তার করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তো জিজ্ঞাসাবাদ শেষে হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো যে কতজন গ্রেপ্তার হয়েছে। এর আগে গত মার্চে যৌথ বাহিনীর বড় ধরনের অভিযানে এই জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীরা বিতাড়িত হয়েছিল। আবারও সেখানে নিজেদের আধিপত্য ফেরাতে এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। অধ্যাপক মেজবা এবং মারুফ মল্লিক, আপনাদের কাছে বিশ্লেষণে যাবার আগে আমি এই আলোচনার মধ্যে দৈনিক আমার দেশের ব্যুরো চিফ তাকে যোগ করে নিতে চাই। তিনি হচ্ছেন সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ কুমার বিশ্বাসকে নিশ্চয়ই আমরা কিছুক্ষণের মধ্যে এখানে পেয়ে যাব। সোহাগ কুমার বিশ্বাস, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আলোচনায় যেতে চাই। তিনি একমাত্র সাংবাদিক বা তার মতো অনেক সাংবাদিকই আছেন যারা সেই সলিমপুরে ঘুরে এসেছে। শুধুমাত্র অভিযানের সময় নয়, বিভিন্ন সময় তিনি দেখার চেষ্টা করেছেন সরজমিনে। তার কাছ থেকে তার বিশ্লেষণ এবং মূল্যায়ন শুনবো। আলোচনায় আরও কিছু নিশ্চয়ই মাত্রা যোগ হবে। আমি বরং মারুফ মল্লিক, আপনার কাছ থেকে বিষয়টা একটু শুনতে চাই, আপনার বিশ্লেষণটা দিয়ে। ধরেন, 1 সপ্তাহ পর এখানে একটি যৌথ বাহিনীর ক্যাম্প উদ্বোধন হতে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন, অথচ 5টি সড়ক কেটে বুলডোজার দিয়ে একটি ক্যাম্প ভেঙে দেওয়া হলো। ইন্টারেস্টিং। একই সঙ্গে সেখানে র্যাবের কথা শুনছিলেনই, বলছিলেন AK-47 মতো অস্ত্র ব্যবহার করা হয়েছে। কি বলবো আসলে, এটা কি দেশের ভেতর আরেকটা দেশ? এই কি হচ্ছে, মানে জঙ্গল সলিমপুরকে নিয়ন্ত্রণ করে কারা, বা নিয়ন্ত্রণ আমাদের নেই কেন? জি, ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমার সঙ্গে যে বিজ্ঞ আলোচক আছেন, আপনাকে শুভেচ্ছা। যেই কথাটা আপনি বললেন, এটা কিন্তু আসলে জঙ্গল সলিমপুরের সমস্যাটা কিন্তু নতুন না, এবং দীর্ঘদিন আপনি যেটা বললেন, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, এইরকম একটা ব্যবস্থা গড়ে ওঠার জন্য কিন্তু একটা সময়ের প্রয়োজন আছে। আমরা কম বেশি সবাই জানি যে দীর্ঘদিন ধরেই কিন্তু জঙ্গল সলিমপুরে পুলিশ বা র্যাব বা সেনাবাহিনীর পক্ষে ঢোকা সম্ভব ছিল না, এবং একটা কি বলবো যে অলমোস্ট একটা পৃথক একটা জায়গার মতো গড়ে উঠেছিল।
তো মূলত এটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের যে ধরেন অপশাসন বা আমরা যেটাই বলি দুঃশাসন বলি বা নিয়ন্ত্রণহীনতার একটা কুফল। কারণ হুট করে তো জঙ্গল সলিমপুর সৃষ্টি হয় নাই, এটা দীর্ঘ একটা সময় নিয়ে, খুব সম্ভবত আমি যতটুকু জানি 20-30 বছরের একটা প্রক্রিয়া। সেখানে একটা বনভূমি, সরকারের যে খাস জমি কেটে, পাহাড় কেটে সেখানে কিছু লোকজন অবৈধ বসতি স্থাপন করেছেন এবং সেই যারা প্রথম দিকে যিনি একজন বন বিভাগের কর্মী ছিলেন, তিনি সেটা দখল করে নিয়েছিলেন এবং সেখানে নিয়ে আস্তে আস্তে বিভিন্ন লোকজনকে জমি বরাদ্দ দিয়েছেন অনেকটা, যেমন তিনিই জমির মালিক। এইটা যদি শুরু থেকেই আমাদের যে সরকারগুলো ছিল, যে সরকারই থাক, এটা শক্ত হাতে যদি দমন করত এবং প্রতিরোধে ব্যবস্থা নিত, তাহলে কিন্তু আজকের যে অবস্থা, যে সরকার একটা ক্যাম্প উদ্বোধন করবে, হোম মিনিস্টার যাবে, সেইটা একদম গুড়িয়ে দেওয়া হয়েছে এক্সকেভেটর বা বুলডোজার যেটাই নিয়ে যাওয়া হোক, আমি দেখলাম, এবং AK-47 এর মতো অস্ত্র ব্যবহার করা হয়েছে। আমি মনে করি এটা কিন্তু একটা উদ্বেগজনক, খুবই অ্যালার্মিং একটা ঘটনা এবং এটাকে সরকারের শক্ত হাতে দমন করা উচিত। এবং এই ঘটনার পরই আমি মনে করি যে পুরো এলাকা ঘিরে একদম চিরুনি অভিযান পরিচালনা করা উচিত ছিল, সাধারণ অভিযান বা টহল না। জি, আমি বরং একটু সোহাগ কুমার বিশ্বাসের কাছে একটু শুনে আসি। তিনি যেহেতু সেখানে কভার করে এসেছেন, অধ্যাপক মেজবা আপনার জন্য আলোচনার ক্ষেত্রে সুবিধা হবে। আমি বরং একটু শুনি। সোহাগ কুমার বিশ্বাস, আমাকে একটু বলবেন নিশ্চয়ই, জঙ্গল সলিমপুর এলাকাটা কেন এত গুরুত্বপূর্ণ সেখানকার বাস্তবতায়? পাশাপাশি এটা আসলে এখন চালায় কারা ওই এলাকাটা? আসলে জঙ্গল সলিমপুর যে এলাকাটা, এই এলাকাটা এখনকার পরিস্থিতি একরকম। 2 বছর আগে কিন্তু এই পরিস্থিতিটা ছিল আরো অন্যরকম। তখন কিন্তু সাধারণ মানুষ কেউ ঢুকতেও পারতো না। বিশেষ করে জঙ্গল সলিমপুর এবং আলীনগর, এটা কিন্তু 2টা ভাগে বিভক্ত। শুধুমাত্র জঙ্গল সলিমপুর হিসেবে আমরা চিনি, কিন্তু এর বাইরে কিন্তু আলীনগর নামে আরেকটা জায়গা আছে। এটা একটা মানে আহ অবস্থানগতভাবে একটা পাহাড় বেষ্টিত এলাকা এবং একটা দুর্ভেদ্য নগর, যেটা চট্টগ্রামের বাইরের দিক দিয়ে একটি রাস্তা আছে যেটা জঙ্গল সলিমপুরের ভিতরে ঢোকে, এবং জঙ্গল সলিমপুর থেকে আলীনগরের দূরত্ব কিন্তু আরো 1 থেকে 1.5 কিলোমিটার। সেটাও কিন্তু একটা পাহাড়ি রাস্তা, যেটা রাস্তাটা এক পাশে একটি পাহাড়ি ছড়া, অন্য পাশে পাহাড়ের পাদদেশ কেটে রাস্তাটি গড়ে তোলে। এবং আলীনগর এবং জঙ্গল সলিমপুর 2টা মিলেই কিন্তু একটি এলাকা, এবং চারপাশে একটি পাহাড় বেষ্টিত একটি এলাকা। এবং এখানে কিন্তু ইয়াসিন নামে একজন, এর আগে কিন্তু ছিল মশিউর সহ আরো বেশ কয়েকজন এই এলাকাটা কিন্তু নিয়ন্ত্রণ করে। এবং গত এই জুলাই বিপ্লবের আগে আলীনগর এলাকাটির অধিপতি ছিল এই এখনকার যে আলোচিত ইয়াসিন, এবং জঙ্গল সলিমপুরটা নিয়ন্ত্রণ করতো মশিউর নামে একজন। 5 আগস্টের পরে মশিউর কিন্তু এলাকা ছেড়ে চলে যায়, এবং তারপরে কিন্তু আলীনগর থেকে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণটা ইয়াসিন নেওয়ার চেষ্টা করে। এবং এটা কিন্তু আগে কোনো মানুষই সেখানে প্রবেশ করতে পারতো না, ওইখানকার বাসিন্দারা ছাড়া। এখানে একটি আলাদা করে গেট তৈরি করা আছে, এবং সেই গেটে কিন্তু তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী থাকে। যদি কেউ যেতে চায় তো তার কাছ থেকে পরিচয় দিয়ে তারপরে যেতে হয়। আমি কিন্তু তখন গেছি যখন সেখানে সাধারণ মানুষের একদমই প্রবেশাধিকার ছিল না, এবং এমনকি আইন শৃঙ্খলা বাহিনী যখন আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু সেখানে যেতে পারতো না। সেই সময় আমি কয়েকবার গেছি সেখানে, তবে বেশিরভাগ সময় কিন্তু পরিচয় লুকিয়ে অন্য কারোর মাধ্যমে সেখানে জমি কেনার কথা বলে এই নানান ধরনের পরিচয় দিয়েই সেখানে যেতে হয়েছে। পরে সংবাদ কভার করার জন্য সাংবাদিক হিসেবে যখন গেছি, তখন কিন্তু আর ঢুকতে পারিনি। আমি তাদের যে নিরাপত্তা রক্ষীরা থাকে তাদের কাছে অবরুদ্ধ হয়ে গেছি, এবং আমার ক্যামেরা থেকে সেই ফুটেজগুলো ডিলিট করে তারপরে আসতে হয়েছে। সোহাগ কুমার বিশ্বাস, আর একটু ছোট্ট করে জানতে চাই, আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন সময় পরিচয় গোপন করে বা জমি কেনার কথা বলে গিয়েছেন সেখানে, ওখানে আপনি বলছিলেন যে ইয়াসিন বাহিনী সহ একাধিক বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণ করে। কেন তারা আসলে ওই এলাকার দখল রাখতে চায়, এটা একটু নিশ্চয়ই বলবেন আমাকে। কি আছে এখানে? 3000 একরের একটি খাস জমি, যেখানে প্রায় 20 থেকে 25,000 পরিবার বসবাস করে, এবং এই প্রত্যেক পরিবার কিন্তু যখন সে এই জমিটা কিনতে চায়, মানে বসতি করতে চায়, তখন একটা টাকা দিয়ে তার থেকে নিতে হয়। পার 35 ফিট বা 40 ফিট জায়গার দাম 4 থেকে 5 লাখ টাকা। এর বাইরে কিন্তু প্রতি মাসে তাদেরকে একটা মাস ভাড়া দিতে হয়, প্রতি মাসে একটা ভাড়া দিতে হয়। এর বাইরে সেখানে কিন্তু রাস্তাঘাট তৈরি হয়েছে,
সেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, এই সবগুলো কিন্তু পরিচালিত হয় এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটই পরিচালিত করে। এবং এই 20 থেকে 25,000 পরিবারের কাছ থেকে যে টাকাটা আসে, সেই টাকাটা কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর। এবং এর বাইরে কিন্তু সেখানে 50,000-এর বেশি মানুষ আছে। 50,000-এর বেশি মানুষ মানে 25 থেকে 30,000 ভোট আছে। এই ভোটটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, যার কারণে রাজনৈতিক একটা পৃষ্ঠপোষকতা কিন্তু সবসময় তারা পেয়ে থাকে। ভালো বলেছেন। তাহলে রাজনৈতিকভাবে ওই এলাকাটা রাজনৈতিকভাবে ওই এলাকাটা কার? রাজনৈতিকভাবে ওই এলাকাটা কার? সরি, রাজনৈতিকভাবে ওই এলাকাটা কার নিয়ন্ত্রণে? রাজনৈতিকভাবে ওটা কিন্তু সীতাকুণ্ড এলাকার মধ্যে পড়ে, সীতাকুণ্ডের মধ্যে। তবে সেজন্য যখন যে দল ক্ষমতায় থাকে তাদেরই কিন্তু একটা ছত্রছায়া বা একটা আশীর্বাদ কিন্তু সেই দলের নেতাদের ওখানে থেকে থাকে। জি, আপনি আমাদের সাথে থাকুন। আমি বরং অধ্যাপক মেজবা আপনার কাছে শুনতে চাই। আপনি শুনছিলেন তিনি যখন বলছিলেন, আমরা যখন আজকে কথা বলছি এর মাস তিনেক আগেই সেখানে একজন র্যাব সদস্যকে কিন্তু বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়েছিল, এবং যেখানে হত্যাকাণ্ডটা ঘটেছিল গণমাধ্যমে বরাত দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার আশপাশেই কিন্তু জামাতের এবং বিএনপির রাজনৈতিক কার্যালয় আছে, যে ঘটনাস্থল। ফলে শুনছিলেনও, কি বলবো আসলে এই জায়গাটা আসলে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে শুধু কি মাত্র ওই এলাকার জমিকে কেন্দ্র করেই? আচ্ছা, দুটো বিষয়। সাধারণত যারা সন্ত্রাসী গোষ্ঠী বা বিভিন্ন সিন্ডিকেট যে আমাদের দেশে ঠিক যেভাবে গড়ে ওঠার কালচার, তাদের জন্য ওই জায়গাটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট একটা জায়গা। ওইখানে তারা নিরাপদ, ওইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ বা যাতায়াত সেখানে কম, সেই জন্য তারা ওটাকে নিয়ন্ত্রণ ওটাকে করে। এবং এই জায়গাটা তাদের 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 সিন্ডিকেটের জন্য একটা সেফ জোন হিসেবে তারা এটাকে নিয়ন্ত্রণ করে। এখন বিষয়টা হচ্ছে, আমরা বিশ্লেষণ থেকে খবর থেকে যেটা জানলাম সেটা হচ্ছে যে সেখানকার ল্যান্ড 3,000 একরের মতো ল্যান্ড, এখানে ভ্যালুয়েবল ল্যান্ড সেগুলো। এবং এই ল্যান্ডগুলোতে যে বসতি স্থাপন করার জন্য আমরা পত্রিকায় রিপোর্ট দেখলাম যে বহু মানুষ এখান থেকে গিয়ে ওখানে বসতি স্থাপনের চেষ্টা করে, এবং ওখানে বসতি স্থাপনটা অন্য অন্য জায়গার চেয়ে কিছুটা চিপ, এটাও জানা গেছে আর কি, যার ফলে অনেকে আগ্রহী হয়ে ওখানে বসতি স্থাপন করতে যাচ্ছে। এবং এই বসতি স্থাপন কেন্দ্র করে এইটাকে তারা একটা বিজনেস হিসেবে ওখানকার এই গোষ্ঠীগুলো নিয়েছে, এবং তাদের কাছ থেকে মাসোহারা আদায় করা, তারপরে তাদের নিয়ন্ত্রণে থাকা, তাদের নিজস্ব সিকিউরিটি গার্ড। ভাবাও যায় না এটা একটা দেশের ভিতরে একটা সন্ত্রাসী গোষ্ঠীর একটা নিজস্ব সিকিউরিটি গার্ড, তাদের অর্ডার বা তাদের কন্ট্রোলের বাইরে কেউ সেখানে প্রবেশ করতে পারে না। তো এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থাপনা বিগত 15, 17, 18 বছরে ব্যাপকভাবে দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়েছিল, এবং বর্ডারেও সেটা পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন অব্যবস্থাপনার মধ্য দিয়ে। তো এইটা খুবই উদ্বেগজনক। এবং যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এটা উদ্বোধন করার জন্য যাবেন, তার মানেটা হচ্ছে তার আগে এই ঘটনাটা ঘটার অর্থ হচ্ছে তারা গভর্নমেন্টের উপর একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এটা খুব বড় ধরনের একটা উদ্বেগের বিষয়। তো এই বিষয়টাকে খুব কঠোরভাবে আসলে নিয়ন্ত্রণ করা উচিত। এবং নিয়ন্ত্রণ করতে গেলে তো নিশ্চয়ই বাহিনীগুলোর ক্ষমতার উৎস জানা দরকার। আমি বরং আরেকবার একটু সোহাগ কুমার বিশ্বাসের কাছ থেকে এই বিশ্লেষণটা একটু শুনে নেই, যে সোহাগ একটু বলবেন নিশ্চয়ই যে এই ক্ষমতা, মানে এই বাহিনীগুলোর আসলে ক্ষমতার উৎসটা আসলে কোন জায়গায়? শুধুই কি রাজনৈতিক নাকি ব্যবসায়িক গোষ্ঠীর ওখানে স্বার্থ আছে? একই সঙ্গে এটাও উল্লেখ করবেন যে আপনি যদি আমাদের প্রতিবেদনটি দেখেন, সেখানে র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছিল যে AK-47 মতো অস্ত্র সেখানে ব্যবহার করা হয়েছে। এইসব অস্ত্রের উৎস আসলে কোথা থেকে আসে তাদের কাছে, আপনি কি জানতে পারেন? আসলে জঙ্গল সলিমপুর কিন্তু একদম শহর লাগোয়া একটা এলাকা এবং দুর্ভেদ্য একটি নগরী। এবং শহরের মধ্যে এরকম দুর্গম নগরী কিন্তু খুব বেশি নেই। আর সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আরেকটা প্রতিবন্ধকতা আছে, যে অবস্থানগতভাবে জঙ্গল সলিমপুরটা কিন্তু সীতাকুণ্ড থানার মধ্যে, কিন্তু সীতাকুণ্ড থেকে কিন্তু সরাসরি সেখানে প্রবেশ করার কোনো রাস্তা নাই। এই জঙ্গল সলিমপুরে প্রবেশ করতে হলে কিন্তু নগরীর বায়োজিৎ হয়ে যেতে হয়। তো সেখানে জেলা পুলিশ এবং নগর পুলিশ এই দুই জায়গায় কিন্তু একটা সমন্বয় করে তারপরে ঢুকতে হয়। সেই একটা অ্যাডভান্টেজ কিন্তু এই সন্ত্রাসীরা নিয়ে থাকে। এবং যেহেতু সেই এলাকাটি দুর্গম এবং সেখানে যারা বসবাস করে তারা অপেক্ষাকৃত একটু নিম্ন আয়েরই মানুষ, তো সেই কারণে তারা কিন্তু এই জায়গাটা একটা নিরাপদ ডেরা হিসেবে ব্যবহার করে। এবং যখন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যায় বা কেউ যাওয়ার চেষ্টা করে সেখানে, তখন কিন্তু এই নিম্ন আয়ের যে মানুষ তাদেরকে তারা বিভ্রান্ত করে যে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হবে, তারা মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ফেলবে। এবং সেই কারণে কিন্তু নারী এবং পুরুষ যারা আছে নিম্ন আয়ের মানুষ, তাদেরকে একটা ঢাল হিসেবে তারা ব্যবহার করতে পারে। এই কারণেই সন্ত্রাসীরা কিন্তু সেখানে একটা অভয় আশ্রম
এটা এখন থেকে না, অনেক আগে থেকেই তারা ব্যবহার করে থাকে। শহরে যে কোনো অকারেন্স ঘটিয়ে খুব 5-10 মিনিটের মধ্যে তারা সলিমপুরের মধ্যে ঢুকে যেতে পারে, এবং ঢুকে গেলে কিন্তু তারা একটা তুলনামূলক একটা নিরাপদ অবস্থান পায়, এবং সেই কারণেই কিন্তু তারা মূলত এই জঙ্গল সলিমপুর এলাকাটাকে বেছে নেয়। আর এই যে গতকালকে যে হামলাটি হয়েছে এবং রাস্তা কেটে দেয়া, এই রাস্তা কেটে দেয়া কিন্তু তাদেরকে আজকের একটা প্রচলিত একটা ব্যাপার। যে কোনো সময় আইন শৃঙ্খলা বাহিনী যদি সেখানে প্রবেশ করতে চায়, এই খবর পাওয়ার সাথে সাথে কিন্তু তারা রাস্তাটা কেটে দেয়, যাতে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো সহজে সেখানে ঢুকতে না পারে। এবং সহজে যখন গাড়িগুলো ঢুকতে না পারে, তখন ওই এলাকাটি যেহেতু পাহাড়ি এলাকা এবং আশপাশে অনেকগুলো গলিপথ, অনেকগুলো কাটা পাহাড়, এরকম গুহা ধরনের কিছু কিছু জায়গা আছে, সেই কারণে কিন্তু তাদেরকে শখ কুমার বিশ্বাস, আরেকটি বিষয় উল্লেখ করবেন। আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী যেতে গেলেই সেখানে তারা আগেই সড়ক কেটে দেয়া, সেটা একটা নিয়মিত ব্যাপার। আপনি বলছিলেন পরিচয়পত্র লাগে, সেখানে কি তারা আলাদা কোনো প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছে নাকি? আবার তারা খবর পেয়ে যাচ্ছে, তাদের কি মানে নেটওয়ার্ক এত শক্তিশালী? হ্যাঁ, তারা কিন্তু বেশ শক্তিশালী, কারণ ওইখানে কিন্তু বড় একটা টাকার ব্যাপার আছে। যেমন আমি যখন এই জঙ্গল সলিমপুর নিয়ে নিউজ করেছিলাম, তখন কিন্তু তার পরপরই এই যে ইয়াসিন, যিনি এটা নিয়ন্ত্রণ করেন, তিনি গ্রেপ্তার হয়েছিলেন, এবং গ্রেপ্তার হওয়ার পরে 2-3 মাস পরে তিনি জামিনে এসেছেন। জামিনে আসার পরে আমাকে একটা উকিল নোটিশ পাঠিয়েছে, এবং মজার ব্যাপার হচ্ছে সেই উকিল নোটিশটা লোকাল পত্রিকাগুলোতে ফার্স্ট পেজে বড় করে বিজ্ঞাপন আকারে ছাপিয়ে দিয়েছে। ঠিক একইভাবে কিন্তু এখন যিনি র্যাবের কমান্ডার আছে, তার বিরুদ্ধে একটি উকিল নোটিশ পাঠানো হয়েছে, এবং সেটা গত 5 থেকে 7 দিন আগে একটি জাতীয় দৈনিক সহ বেশ কয়েকটি পত্রিকার প্রথম পেজে এটি কিন্তু এই লিগাল নোটিশটা ছাপিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু টাকার একটা ব্যাপার আছে, এবং এই টাকাটা তাদের আছে, যেহেতু ওখানে 20 থেকে 25,000 ফ্যামিলি থেকে নিয়মিত মাসোহারা আদায় করতে পারে, এবং বিদ্যুৎ লাইন থেকে কিন্তু তাদের একটা বড় আয় হয়। যেমন 6টি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মিটার আছে জঙ্গল সলিমপুর এবং আলীনগরে, 6টি ইন্ডাস্ট্রিয়াল মিটার আছে, এবং এই ইন্ডাস্ট্রিয়াল মিটার দিয়ে কিন্তু 20 থেকে 30,000 মানুষ পরিবারের কাছে আলাদা আলাদা সাব স্টেশন গড়ে তুলেছে। মানে রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র যেটা বলা হয়, ঠিক জঙ্গল সলিমপুর এবং আলীনগর এলাকাটা কিন্তু সেরকমই, সেখানে পুরোটাই কিন্তু তাদের শাসন চলে। জি, আপনি আমাদের সাথে থাকুন। মারুফ মল্লিক, আপনি শুনছিলেন যে ধরেন এর ফলে কি হয়েছে, এর ফলে আমরা গণমাধ্যম ঘাটতে গিয়ে দেখছি যে 2022 সালে ওখানে সরকারের বেশ কিছু প্রজেক্ট করার কথাই ছিল, যেমন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার 2, মডেল মসজিদ, নব থিয়েটার, এরকম বিভিন্ন প্রকল্পের কথা ছিল, ফলে সেগুলো আগায়নি। এবং একই সঙ্গে সেখানকার যিনি বন কর্মকর্তা আছেন, তারাও বলছেন যে আসলে তারা এলাকাটা নিয়ন্ত্রণ নিতে পারে না। এতটা শক্তিশালী হয় কি করে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এতই দুর্বল আমাদের? না, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বল আমি এটা বলবো না, বা উনি যেটা বলছিলেন আমি বলার চেষ্টা করলাম এর আগেরবার। এখানে দুইটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমত উনি বারবার বলছিলেন যে সেখানে একটা লোকাল ট্যাক্স কালেকশনের সিস্টেম আছে, 20-25 হাজার পরিবারের কাছ থেকে অর্থ নেওয়া হয়, বিদ্যুৎ ইলেকট্রিসিটি থেকে টাকা নেওয়া হয়। আমার কাছে মনে হয় এখানে শুধু এই ট্যাক্স বা টাকার বিষয়টা জড়িত না, আরও আমাদের একটু গভীর অনুসন্ধান করে দেখা উচিত সেখানে আর্মস এবং ড্রাগসের কোনো ব্যবসা আছে কিনা, কারণ ওই জায়গাটা খুব নিরিবিলি, দুর্গম, দুর্ভেদ্য। তো এরপরে কিন্তু এর কারণে কিন্তু এখানে চোরা কারবারি যারা আছেন বা অবৈধ পণ্যের ব্যবসা যারা করেন, তাদের একটা স্বর্গরাজ্যে পরিণত হতে পারে এই জায়গাটা। এবং এই যেই পরিমাণ অর্থের শক্তির কথা আমরা শুনলাম ওনার কাছ থেকে, এটা কেবল ওই স্থানীয় 20-25 হাজার পরিবারের কাছ থেকে সংগ্রহিত অর্থ দিয়ে ম্যানেজ করা সম্ভব না। আমার ধারণা, আমার শঙ্কা, এটার পিছনে বড় ধরনের কোনো অবৈধ অস্ত্রের ব্যবসা আছে। চট্টগ্রাম যেহেতু আপনার সাগরের কাছাকাছি এলাকা এবং বর্ডারও খুব বেশি দূরে না ওইখান থেকে, তো সেই জায়গায় একটা আর্মস বা ড্রাগস বা অবৈধ পণ্যের একটা ব্যবসা হতে পারে। এইটা সরকারের খুব স্ট্রংলি আমি মনে করি ইনভেস্টিগেট করা উচিত এবং এখানে ব্যবস্থা নেওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা শেষ করব, যে এর সঙ্গে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, এবং শুধু রাজনৈতিক সংশ্লিষ্টতা না, আমি বলবো যে একটা সংঘবদ্ধ চক্রের এই সলিমপুরের যে দখলদার, তাদের সঙ্গে যোগসাজশ আছে। এখানে রাজনীতিবিদ থাকতে পারে, এখানে আপনার ব্যবসায়ীরা থাকতে পারে, এইখানে আপনার উনি যেমনটা বললেন গণমাধ্যম কর্মীরা থাকতে পারে, সবাই মিলে এখান থেকে সুবিধা পাচ্ছে। এবং যেই কারণে কিন্তু ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে সেখানে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এখানে যুক্ত থাকতে পারে, পুলিশ যখন একটা অভিযানে যাবে আগেই দেখা যাচ্ছে সেই খবর ফাঁস হয়ে যাচ্ছে, যেই কারণে কিন্তু তারা ওই যে রাস্তায় গাছ কেটে ব্লক করে রাখছে বা তারা প্রস্তুতি নিতে পারছে। তো
এই সব কিছু কিন্তু সমূলে উৎপাদন করতে হবে সরকারকে। এখানে যে সুনির্দিষ্ট একটা গোষ্ঠী বা একটা স্টেক হোল্ডার নেই, এখানে নানা ধরনের স্টেক হোল্ডার আছে, যেই কারণে কিন্তু আমরা এখন বলতে বাধ্য হচ্ছি যে এখানে একটা, আপনি প্রশ্ন করেছেন যে স্থানীয় কোনো প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে কিনা, তাদের নিজস্ব ট্যাক্সেশন সিস্টেম আছে, সেখানে তারা মসজিদ, স্কুল, মাদ্রাসা পরিচালনা করে, উনি যেমনটা বললেন আমরা শুনলাম। তাইলে পরে কি সেখানে একটা পৃথক শাসন কাঠামো গড়ে উঠেছে এবং এই কাঠামোর সঙ্গে নানা ধরনের লোকজন যুক্ত আছে। এখন ওইখানে শুধু অভিযান চালাইলে হবে না, এর সঙ্গে এই পর্দার আড়ালে যারা যুক্ত আছেন তাদেরকেও সরকারের ধরতে হবে, শায়েস্তা করতে হবে। অধ্যাপক মেজবা, আপনি কি যোগ করবেন? পাশাপাশি আমরা দেখছিলাম যে এই এলাকার সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা সেটা বেশ নাজুক। আমরা দেখছিলাম ছবিতেও যে মাটির রাস্তা কেটে ফেলা হয়েছে, এক ধরনের দূরত্ব আছে, একটা বিশাল এলাকা আছে। আমরা দেখছিলাম যে চট্টগ্রাম জেলা প্রশাসনও এরই মধ্যে একটা বেশ বড় অ্যামাউন্ট চেয়ে বসেছে যে ওই এলাকার সাথে তারা ধরনের নিরবিচ্ছিন্ন যোগাযোগের জন্য পাকা সড়ক চান। ফলে ওই জায়গাটার প্রতি একটা নজর পড়েছে, কিন্তু আবার একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের বক্তব্য এরকম হচ্ছে যে সেখানে তারা যখনই বাড়ি গেছে ততবারই তারা হামলার শিকার হয়ে ফিরে এসছে। এটা একবার দুবার না, বারবার হয়েছে। আশাবাদী হন কি করে যে আবার হবে না, নিয়ন্ত্রণে চলে আসবে? এখানে আমাদেরকে মূল জায়গায় হাত দিতে হবে। ভাই কিছুটা ব্যাখ্যা করলেন, মূল জায়গাটা হাত দিতে হবে। মূল জায়গাটা হচ্ছে যে একটা রাষ্ট্রের মধ্যে এরকম একটা লোকালিটিতে কিভাবে একটা আলাদা প্রশাসনিক কাঠামো এখানে গড়ে উঠে, যে রাষ্ট্রের সাথে যার কোনো সম্পর্ক নেই। এর অর্থটা হচ্ছে বাংলাদেশের যে নিরাপত্তা যে ব্যবস্থাপনা, এই নিরাপত্তা ব্যবস্থাপনার যে চরম দুর্বলতা, এটা এখানে কিন্তু প্রমাণিত হয়েছে এবং এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে এসছে। মানে এই ব্যবস্থাটা তো হঠাৎ করে আজকের না, দীর্ঘদিন চলে এসেছে, হঠাৎ করে এখন আমাদের নজরের বিষয়টা আসলো। তো এতদিন কিভাবে এটা চললো এবং এলাকার যে ল এনফোর্সিং এজেন্সি বলেন, যে বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট যে জায়গাগুলোতে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা সেনাবাহিনী বলেন বা অন্য তারা কিভাবে এটাকে নজরদারি করতো, দুর্বলতাটা কোথায়, সেই বিষয়গুলো কিন্তু এখন খুঁজে বের করার একটা সময় এসেছে। কারণ একটা রাষ্ট্রের মধ্যে আর একটা রাষ্ট্র এভাবে তৈরি হওয়া, একটা রাষ্ট্র প্রশাসনিক আলাদা কাঠামো তৈরি হওয়া, এটা কোনো রাষ্ট্র কখনো এটাকে অ্যালাউ করে না। তো চরম এই দুর্বলতাটাকে প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা যে খুঁজে বের করলেই আপনার থলের বিড়ালটা বের হয়ে আসবে, যে ভেতরে আসলে কি ঘটেছিল এতদিন, কারা এর সাথে জড়িত, এবং কোনো পলিটিক্যাল পার্টির লোকজন, রাজনীতিবিদ হোক, গণমাধ্যম কর্মী হোক, বা যেই এখানে জড়িত থাকে, এটা সুস্পষ্টভাবে বের করে এর ভিতরের রহস্য এখন উদ্ঘাটন করতে হবে। এবং আরও কোনো জায়গা, পাহাড়ি এলাকাগুলোর মধ্যে আরও কোনো জায়গা এরকম আছে কিনা সেটাও এখন খতিয়ে দেখতে হবে। না, বাংলাদেশে আমরা পাই, উদাহরণ পাই যে ধরেন খুনের চরের নামে আমার নাম পাই, যেখানে আসলে সেখানে খুনিরা গিয়ে থাকেন। ককটেলের গ্রামের নাম পাই, যেখানে আসলে ককটেল তৈরি করা হয়। এবং এইসব এলাকা ইন্টারেস্টিংলি সেখানে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে, খুনের চরে আসলে পুলিশ প্রশাসন যেতেই পারে না। ফলে এই এলাকাগুলো কি বিচ্ছিন্ন দ্বীপের মতোই থেকে যাবে? আমি জানি না, আমি এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে এই আলোচনাটাই করব। পাশাপাশি একই সঙ্গে এটাও আনবো যে নিশ্চয়ই এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যৌথ বাহিনীর বিশেষ নজর পড়বে সেখানে, তারা অভিযান চালাবে নিশ্চয়ই সেখানে। কিন্তু একই সঙ্গে সেখানে তো এটাও তো বাস্তবতা যে সেখানে 20-50 হাজার পরিবার থাকে, সবাই যে দুষ্কৃতিকারী তা তো কিন্তু না। ফলে সেখানে কিভাবে বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রকৃত অপরাধী থেকে ধরা হবে, সেটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। জঙ্গল সলিমপুর হচ্ছে যে পদ্মা নদীর মাঝির যে দ্বীপের গল্প আমরা পড়েছি, হোসেন মিয়ার যে দ্বীপ, ময়নার দ্বীপ বা ময়নার চর, ওই রকম একটা জায়গা গড়ে উঠে, যে এখানে যে ইয়াসিন বা যাদের নামটাম শুনছি, এরা কিন্তু আজকের সেই হোসেন মিয়া, যারা ওই অঞ্চলটা কন্ট্রোল করেন, তারাই ওখানে ঈশ্বর। তো এইটার আসলে অবসান ঘটানো উচিত। ইয়াসিন মিয়া কার ছত্রছায়া গড়ে উঠেছে সেটার নামও কিন্তু পাওয়া যায়, যে কোন আমলে কোন নিয়ন্ত্রণে সে গড়ে উঠেছে। যাই হোক, আমি এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আলোচনা করব। পাশাপাশি একই সঙ্গে সোহাগ কুমার বিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদেরকে সময় দিয়েছিলেন। সোহাগ কুমার বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এর সাথে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন অধ্যাপক মেজবা এবং আছেন জনাব মারুফ মল্লিক। আপনাদের সাথে আলোচনা করছিলাম সলিমপুর নিয়ে, এই বিষয়টা কনক্লুশনে আসতে চাই। অধ্যাপক মেজবা, আপনি কি মনে করেন যে ধরেন রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সেখানে একটা ক্যাম্প উদ্বোধন করতে যাবেন, সেটাকে একেবারে বুলডোজার নিয়ে এসে, মানে সেখানকার যারা আছেন নিয়ন্ত্রণ করেন তাদের কাছে বুলডোজারও আছে, যা ভেঙে দিল, এটা কি মানে এটা এক ধরনের সরাসরি চ্যালেঞ্জ? অবশ্যই এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে সরাসরি চ্যালেঞ্জ।
কারণ একজন মন্ত্রী, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী সেটা উদ্বোধন করার জন্য যাবেন, সেটা রেডি আছে জিনিসটা, তিনি উদ্বোধন করার যাবেন, এই সময় এসে এটা গুড়িয়ে দেওয়া হলো। তারপরে এটা তো সরাসরি চ্যালেঞ্জ রাষ্ট্রকে। অর্থাৎ ওখানকার একটা যে ক্যাম্প সেখানে তৈরি করা হয়েছে, সেখানে ল এনফোর্সিং এজেন্সির একটা যতটুকু নিয়ন্ত্রণ এবং সক্ষমতা ছিল, তার মানেটা হচ্ছে তাদের চেয়ে অনেক বেশি সক্ষমতা নিয়ে তারা আপাতত এটাকে ধ্বংস করতে পেরেছে। এর মধ্য দিয়ে আমি আগে যেটা বললাম যে চ্যালেঞ্জ তো করেছেই, পাশাপাশি বাংলাদেশের যে নিরাপত্তা যে ব্যবস্থাপনা, কৌশলগত এলাকাগুলোতে তার একটা চরম ধরনের দুর্বলতা এর মধ্য দিয়ে ফুটে উঠেছে, আমাদের চোখের সামনে এসেছে। এখন গভর্নমেন্টের উচিত হবে এই প্রত্যেকটা বিষয়কে খতিয়ে দেখে এইরকম কোনো জায়গা যাতে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে, যেটা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে বর্তমান বাস্তবতায় থাকতে না পারে। আমরা বিরোধী সময় আলোচনা করছিলাম, মারুফ মল্লিক বলছিলেন যে শুধুমাত্র যে জমি জমার বিষয় তা না, সেখানে একটা অস্ত্রের উৎসও থাকতে পারে, সেখানকার তৈরি জায়গা থেকেও থাকতে পারে। কিন্তু আমার ধরেন আমরা এক জায়গা থেকেই বলছি, কিন্তু সেখানকার স্থানীয় যারা, যেখানে থাকেন যারা, তাদের দিকটা আসলে খুব একটা জানা যাচ্ছে না। তারা তো দাবি করে বসতে পারে যে হ্যাঁ আমরা এখানকার আদি মানুষ বা অনেক দিন থেকে এখানে থাকি, আরেক জায়গা থেকে আসছে, এখানকার জমি জমা দখল করতে চায়, তাদের ভিউটাও তো আমরা জানি না নিশ্চয়ই। সেটা একটা ইনভেস্টিগেশনের ব্যাপার, ইনভেস্টিগেট করে দেখতে হবে লোকাল মানুষদের বক্তব্যটা কি। তবে সাধারণভাবে আমরা যেটা জানি যে ওখানে যে বসতি স্থাপন, এটা খুব দীর্ঘদিনের, একেবারে অনেক আগের না। আবার বলে লাভও নেই, কারণ পরিবেশ অধিদপ্তর মানে সেখানকার জায়গা, রাষ্ট্রীয় জায়গা, সরকারের জায়গা, রাইট? হ্যাঁ, সেটা দীর্ঘদিন আগের না, এবং এটা ইনভেস্টিগেট করলেই বের হয়ে যাবে। কিন্তু আপাতত যেটা মনে হচ্ছে যে ওখানকার যে ভ্যালুয়েবল যে ব্যাপারটা, সেটা হচ্ছে ল্যান্ডটা ওখানকার খুব ভ্যালুয়েবল, এবং অন্য জায়গা থেকে লোকজন গিয়ে ওখানে বসতি স্থাপন শুরু করেছে। সেটা ওই গোষ্ঠীগুলোকে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রতি মাসে কিন্তু চাঁদার বিনিময়ে তারা এখানে বসবাস শুরু করেছে, এবং কিছুটা র্যাপিড আরবানাইজেশনের এখানে প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। রাস্তাঘাট পাকা হচ্ছে, তারপরে স্কুল কিছু বোধহয় হয়েছে যেটুকু দেখলাম, আরও কিছু অবকাঠামো তৈরির জন্য সেখানে কাজকর্ম চলছে। তো মোটামুটি জায়গাটা বসবাস করার জন্য একটা অ্যাট্রাকটিভ জায়গা। সেখানে হয়তো কিছু কৃষিকাজ মানুষ করে। কিন্তু এটাকে যদি আমরা বিশ্লেষণ করি যে 25,000 ফ্যামিলি সেখানে বসবাস করে, 25,000 ফ্যামিলি ওই সন্ত্রাসী গোষ্ঠীকে পার মান্থ খুব অনেক বড় পরিমাণ যে চাঁদা তারা দিতে পারে, এমনটা কিন্তু আপাতত মনে হচ্ছে না। তো এ থেকে আমরা ধারণা করতে পারি এর ভিতরে আরো অন্য কিছু নিহিত আছে, অন্য কোনো অবৈধ বিজনেস, হয়তো আর্মস, যেটা ভাই বললেন, আর্মস বিজনেস বা মাদকের ব্যবসা ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। তো সেইটার সাথে একটা বড় ইকোনমি হয়তো জড়িত থাকতে পারে, যার ফলে বিষয়টা ওই গোষ্ঠীগুলোর কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এত শক্তি সঞ্চয় করে তারা দীর্ঘদিন থেকে ওই জায়গাটাকে নিয়ন্ত্রণ করছে। ডেফিনেটলি এটাকে এখন বের করতে হবে যে ঘটনাটা কি আসলে। মারুফ মল্লিক, এটাও তো সত্য যে ধরেন এখন তো নিশ্চয়ই এতগুলো ঘটনা ঘটে যাবার পর সরকারের একটা কড়া নজর পড়বে, সেখানে এক ধরনের চিরুনি অভিযান চলবে। ফলে ওখান থেকে যদি 20-25 হাজার, এবং আমরা যদি সোহাগ কুমারের কথাও আমলে নেই, সেখানে তিনি বলছিলেন যে সংখ্যাটা আরও বেশি হতে পারে, সব মিলিয়ে 50-এর কাছাকাছি। ফলে এইখানে সবাই যে দুষ্কৃতিকারী সেটাও তো নিশ্চয়ই আমরা বলতে পারি না। ফলে সেখানকার যে নিরীহ মানুষ এই ধরনের অভিযানে একদম ভিন্ন রকমের শিকার হবে না, সেটা নিশ্চয়তা কীভাবে পাবো? এখন ধরেন যে এটা অবশ্য আমাদের সবারই কাম্য যে সেখানে অভিযান চালানোর সময় যেন নিরীহ মানুষের উপর কোনো ধরনের দমন নির্যাতন, বলছেন 1.5 লাখ মানুষের বসবাস, দমন নির্যাতন না করা হয়। কিন্তু একটা বিষয় আমি বলছি না যে এখানে সবাই খারাপ, সবাই অবৈধ ব্যবসা বা আজে বাজে কোনো কাজের সঙ্গে জড়িত আছে, কিন্তু এই ধরনের জায়গায় যারা যায় এরা যে খুব বেশি সুবিধার লোক না, সেটাও আমাদের মনে রাখতে হবে। আমি এখানে একটা উদাহরণ দিই, আমার বাড়ি নারায়ণগঞ্জে। তো সেইখানে আমাদের একটা এলাকা ছিল চানমারি। আচ্ছা, সেইখানে সেনাবাহিনীর এই ফায়ারিং প্র্যাকটিস হতো, শুটিং প্র্যাকটিস হতো। এটা আমি ছোটবেলায় নিজেও দেখেছি। পরবর্তীতে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব ছিল, এইটার কিছু প্রতিযোগিতা বা প্রশিক্ষণ হতো। এইটাকে, এই পুরা এলাকাটাকে আমি বস্তিতে রূপান্তরিত হতে দেখেছি আমার নিজের চোখে। আজকে একটা বাড়ি, দুইটা বাড়ি করে এক সময় দেখা গেল পুরো এরিয়াটা এই বস্তি হয়ে গিয়েছে, এবং চানমারি বস্তি নামে পরিচিত। এখন এই এলাকার নিয়ন্ত্রক কে ছিল? রাজনৈতিক নেতা। আমাদের যে নারায়ণগঞ্জের গডফাদার ছিল শামীম ওসমান, উনি মূলত এটা কন্ট্রোল করতেন। উনার সেখানে ধরেন নারায়ণগঞ্জের যত ছিনতাইকারী আছে, ছিচকে চাঁদাবাজ আছে, পলিটিক্যাল আপনার ক্রিমিনাল আছে, অপরাধ করার পরে সেখানে যায়, এবং তাদেরকে কে আশ্রয় দেয়? ওই বস্তির লোকজন। এবং সেখানে কিন্তু আপনার অপারেশন করা খুব ডিফিকাল্ট ছিল। পরবর্তীতে 111-এর সরকারের সময় যখন সব লোকজনকে ধরে টরে ফেললো, জেলে পাঠাইলো বা পালাইলো কিছু লোক, তখন কিন্তু সেটাকে উচ্ছেদ করা হয়। এবং এরপরে কিন্তু আশেপাশে আপনার ক্রাইমের রেট, ছিনতাই বা চুরি ডাকাতি কমে গেছে।
এখন এই জায়গায় যারা গিয়ে আশ্রয় নিয়েছিল সবাইকে ভালো লোক বলা সম্ভব না, সবাই খারাপ লোক সেটা আমি বলছি না, কিন্তু সবাইকে যে আপনি গণহারে ভালো বলে সার্টিফিকেট দিয়ে দিবেন সেটাও সম্ভব না, কারণ ও তো গিয়েছে একটা পলিটিক্যাল ছত্রছায়ায়, কেউ তাকে নিয়ে গিয়েছে এবং যে নিয়ে গিয়েছে সে তো তাকে ব্যবহার করবে। ধরেন আওয়ামী লীগের সমাবেশ হইতো নারায়ণগঞ্জে, বস্তি থেকে 50,000, 10,000, 20,000 মানুষ যেত, শামীম ওসমান দেখাইতো যে আমার অনেক লোক, আসলে এরা আওয়ামী লীগের লোক না, এরা অপরাধী, এরা ক্রিমিনাল। এদেরকে আসলে দমন করার জন্য শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে সরকারের। ওই জঙ্গল সলিমপুর বা আলীনগরে যারাই থাকুক একদম মানে আমি বলি যে ক্লিন করে ফেলতে হবে, এবং এটা সরাসরি রাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জ। আপনি নিজেই বলছিলেন সেখানে অনেকগুলি প্রজেক্ট ছিল 2022 বা 23 সালে, সেই প্রজেক্ট পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি সরকার, এবং আমার ধারণা সেখানে কোনো হসপিটাল বা সরকার পরিচালিত স্কুল আছে কিনা বা থাকলেও সেটা সরকারের নিয়ন্ত্রণে আছে কিনা এটা আমি নিশ্চিত না। তো আপনি যেমনটা বললেন যে এখন সরকারের এটা ঠিক যে এটা যেমন মানে দেশের ভিতরে আরেকটা দেশ থাকতে পারে না, নিশ্চয়ই এটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ দিতে হবে, একই সঙ্গে সেখানকার নিরীহ মানুষের যে স্বাধীনতা আছে বা থাকার যে অধিকার আছে সেটাকে নিরীহ মানুষকে সরকার একটা দিতে পারে, অ্যামনেস্টি দিতে পারে যে ঠিক আছে ওইখান থেকে যারা ভালো লোক আছেন চলে যান, বাকি যারা থাকবে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। নিশ্চয়ই আমি এই বিষয়ে আপাতত ইতি টানতে চাই, আর একই সাথে আমরা এই আলোচনাকে একটু ঘুরিয়ে যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই, একটা লম্বা ঈদ যাত্রা শুরু হয়েছে, ফলে আমরা গণমাধ্যম থেকে নানান ধরনের খবর পাচ্ছি। আজ শুধু সারা দেশে এই ঈদ যাত্রায় 29 জন মানুষের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করব এই ফাঁকে বরং আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এক্সিলেন্ট রিসার্চ ইউনিটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুল নেওয়াজকে এই আলোচনায় যোগ করে নিই। তাকে যোগ করে নেওয়ার পরে আমরা আসলে এই বিষয়টি প্রতিবেদন আছে সেই প্রতিবেদনটি দেখব। জনাব সাইফুল নেওয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন। একই সঙ্গে বরং আমরা আরেকটি বিষয় যে বলছিলাম যে আমরা আজ যোগ করব সেই বিষয়টি বলে দিই যে আজকে দেশের বিভিন্ন স্থানে একদিনে সড়কে প্রাণ গেছে 29 জনে, এর মধ্যে গ্রামের বাড়ি যাওয়ার পথে চট্টগ্রামে রড বোঝায় ট্রাক উল্টে প্রাণ গেছে 15 জনের। সব মিলিয়ে বিভিন্ন জায়গা থেকে সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি আমরা, সেই সংক্রান্ত একটি প্রতিবেদন আছে, আমরা বরং সেই প্রতিবেদনটি দেখি। ঈদকে কেন্দ্র করে যে বাড়িগুলোতে ছিল উৎসবের আমেজ, আজ সেখানে শুধুই কান্নার রোল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রড বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 15 জন নিহত হয়েছেন, যার মধ্যে 13 জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, নিহতদের বেশিরভাগই ঢাকা, নোয়াখালী এবং ফেনীতে হকারি করতেন। ঈদের জন্য কিছু টাকা বাঁচাতেই উঠেছিলেন ট্রাকে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। 7টার সময় খবর পাইছি বাবা, খবর আগে আমরা পানি, রাতে ছেলের সাথে কথা বলছি, ছেলে বলছে মা আমরা ভালো আছি। গাড়ি এলাই তো খাঁটি বদমাস, বুঝলেননি, একটা টাকার সরবরাহে গাছ চড়েছে, আলছে আশাটি অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেল। সবাই 2 টাকা চুলের ব্যবসা করে, 2 টাকার মানে করে প্লাস্টিক 2 টাকা করে বিক্রি করে, 2 টাকা 5 টাকা 10 টাকা বিক্রি করে এবং বিনিময়ে চুলও নেয়। সবাই ব্যবসা করে, প্রায় লোকই ব্যবসা করে নোয়াখালী থাকে। সোমবার ভোরে চট্টগ্রাম থেকে রড বোঝাই ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন যাত্রী ট্রাকে ওঠে। টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় এবং যাত্রীরা রডের নিচে চাপা পড়ে। ঘুম থেকে মনে করেন একটা ধাম করে একটা শব্দ হয়েছে, মনে হয় যে বোম পড়েছে, এরকম একটা শব্দ হলো। হওয়ার পরে তখন উঠে এসে দেখে যে অবস্থা, গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে দেখছি মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি বলে মাটি খোঁড়া শুরু করে দিচ্ছে, কাঁচা মাটি, যে কোনো মতো নিঃশ্বাস নিতে যান পারি। চট্টগ্রামে চড়ছি আপনার পলঙ্কার থেকে 4 জন, আর ফের মহাসড়ক থেকে উঠতে 18 জন। পুলিশ বলছে ট্রাকটি যেভাবে যাত্রী পরিবহন করছিল তা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এতেই ঘটেছে দুর্ঘটনা। যিনি ট্রাক চালক ছিলেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। 15 জন আমরা এখানে লাশ উদ্ধার করি। নিহতদের বাকি 2 জনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। আহতদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বাগেরহাটের খুলনা মংলা মহাসড়কে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হন মোটরসাইকেল আরোহীর স্ত্রী আয়েশা বেগম। আব্দুল আল মামুন, ওয়ান, ন্যাশনাল ডেস্ক। আমার প্রতিবেদনটা দেখছিলাম আমি, বরং একটু সাইফুল নেওয়াজের কাছে, কারণ তারা এটা বিশেষায়িত বিষয়। সাইফুল নেওয়াজের কাছ থেকে বরং একটু বিশ্লেষণ শুনি, তারপরে আমি আলোচনায় আসছি। সাইফুল নেওয়াজ, আমি যে প্রতিবেদনটি দেখলাম আপনি নিশ্চয়ই শুনেছেন, পাশাপাশি কিছু তথ্য আপনাকে যোগ করে দিই, ফলে আপনার বিশ্লেষণের স্বার্থে সুবিধা হবে। আমরা দেখছিলাম যে ধরেন গত 29 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত 7 দিনে সড়কে মৃত্যু হয়েছে 65 জনের। আমরা যদি ঈদ উল ফিতরের তথ্য দেখি, সেখানেও বলা হচ্ছে 15 দিনে 298 জন নিহত হয়েছেন, যদিও এটা বড় অংশ মোটর সাইকেলে। ফলে এই যে রেগুলার যে চিত্রটা আমাদের সামনে আসে, এটা কি স্বাভাবিক চিত্র, নাকি ঈদের সময় আসলে এই সংখ্যাটা বাড়ে? যদি বাড়ে তাহলে প্রতি ঈদই তো আমরা এই যে চিত্রটা দেখতে পাই। আমরা আসলে কেন কোনো বাস্তবধর্মী পদক্ষেপ নিতে পারি না? ধন্যবাদ। আসলে এমনিতেই আমরা যে তথ্যপত্র বিশ্লেষণ করে পাই, বাংলাদেশে মানে পুলিশ রিপোর্টের যে ক্র্যাশগুলো হয়, সেখানে পার ডে অন এন এভারেজ প্রায় 8জন মানুষ মৃত্যুবরণ করে, এবং ঈদের সময় সেটা 15 থেকে 20 জন হয়ে যায় প্রতিদিন গড়ে। তাহলে আমার পয়েন্টটা হচ্ছে, আমরা যখন ঈদের সময় এটা প্রায় ডাবল হয়ে যাচ্ছে, এবং আজকের যেই দুর্ঘটনা ঘটলো সেটাকে যদি আমরা কেস স্টাডি হিসেবে ধরি, দেখেন যে একটা ট্রাক যেটা চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করলো, এবং সে রড নিয়ে যাচ্ছিল, এবং তার উপরে আপনার মানুষ ক্যারি করছিল। এখন এই দুর্ঘটনাটা ঘটার পরে যদি আমি শুধু চালক বা যাত্রীদেরকে দায় দিয়ে যদি এটা শেষ করি, তাহলে আমরা দুর্ঘটনার মূল কারণগুলো আসলে কোনোদিনও চিহ্নিত করতে পারবো না। কারণ এর আগেও কিন্তু একই ধরনের দুর্ঘটনা আমরা কেস স্টাডি বা ক্র্যাশ ইনভেস্টিগেশন করেছিলাম। এর আগে আপনার ময়মনসিংহের ভালুকাতে সিমেন্ট বসে একটা ট্রাক উল্টে পড়ে গিয়েছিল, সেখানে সিমেন্টের চাপায় কিন্তু একই পরিবারের 6 জন মারা গিয়েছিল। রংপুরে পীরগঞ্জে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল, আজকে কালিহাতীতে ঘটলো। দেখেন, মানে যেহেতু এটা ট্রাকে করে রড নিয়ে যাচ্ছিল, আমার যেটা মনে হচ্ছে এখানে একটা ওভারলোডিং হতে পারে, এবং এই যে ওভারলোডিং এর বিষয়টা আছে কিনা যারা ক্র্যাশ ইনভেস্টিগেশন করবেন তাদের মাথায় রাখাটা প্রয়োজন। 1, 2 হচ্ছে এতগুলো মানুষ খোলা ট্রাকে করে আপনার চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছে, তাহলে আমি যে ঈদ কেন্দ্রিক মনিটরিং এর কথা বলি, যে ঈদে আমাদের মনিটরিংটা অনেক বেড়ে যায়, পুলিশের নজরদারিটা বেড়ে যায়, তাহলে এই নজরদারিটা তাহলে কোথায় ছিল? তাহলে কিভাবে চট্টগ্রাম থেকে একেবারে ঢাকা পার হয়ে টাঙ্গাইল পর্যন্ত চলে যেতে পারলো আমাদের এই ট্রাকে, খোলা ট্রাকে করে মানুষগুলো? থার্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে দেখেন, চালক যেহেতু চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছে, ডেফিনেটলি সে হতে পারে সে মানে ফ্যাটিগনেস ছিল এখানে, হয়তোবা তার ঘুম ছিল, এটা একটা কারণ কিনা দেখতে হবে। দেখেন, আমাদের যে 8 ঘন্টা যে একটা গাড়ি চালানোর একটা বিষয় থাকে এবং এরপর রেস্টের বিষয় থাকে, এইটা আসলে কাগজে কলমেই আছে, মানা হচ্ছে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে, যেটা আমরা ময়মনসিংহ ভালুকা একই ধরনের একটা দুর্ঘটনার ইনভেস্টিগেশন করতে গিয়ে পেয়েছিলাম, যে রাস্তায় যদি কোনো ধরনের কনস্ট্রাকশন কাজ চলে, তাহলে দেখা যায় যে সেই জায়গাটা অনেকটা কেটে, আমরা যখন কাজ করি তখন রাস্তাটা কেটে হয়তো কাজ করা হয়, কিন্তু এরপরে নিয়মটা হচ্ছে আমাকে রাস্তাটা কিন্তু ভালো করে ব্যারিকেড দিয়ে আমাকে যেতে হবে, যাতে রাতের বেলা কোনো গাড়ি এখানে দুর্ঘটনা না ঘটে। এখন দেখতে হবে যে ওই রাস্তায়, মানে আজকে যে দুর্ঘটনা ঘটেছে সেই রাস্তায়, ওই কালিহাতীর রাস্তায় কোনো এরকম কনস্ট্রাকশন বা ওয়ার্ক জোন ছিল কিনা, বা কোনো গর্ত ছিল কিনা, যেটা হয়তো আমরা ঠিকভাবে ওয়ার্ক জোন সেফটিটা এনশিওর করিনি। অর্থাৎ একটা দুর্ঘটনা থেকে কিন্তু দেখেন অনেকগুলো পয়েন্ট আসছে, এরপরে শেষে হচ্ছে, হ্যাঁ, আমার যাত্রী যারা আসে তাদের ডেফিনেটলি একটা সচেতন হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আমি মনে করি আমার যদি সিস্টেমে যদি আমরা ভুল রেখে দেই, তাহলে দেখা যাবে যে আমরা এই ধরনের সিস্টেমের ত্রুটিগুলোকে আমরা ঠিক না করলে দেখা যাবে যে আজকেও হয়তো বা অনেকেই ছাদে গিয়েছে। শুধু ট্রাকের ছাদে কেন, ট্রেনের ছাদে করেও তো মানুষজন বাড়িতে যাচ্ছে, প্রতি ঈদে যাচ্ছে, এটাকে থামাতে পারছি না কেন? ট্রাকের ছাদে তো দেখা যাচ্ছে হয়তো কোনো ট্রাকের ছাদে হয়তো মাঝ রাস্তা থেকে অনেক সময় উঠে যায়, হয়তো পুলিশের নজরদারিতে হয়তো পুরোপুরি থাকে না, কিন্তু ট্রেনের ছাদে করে যাচ্ছে ঈদের সময়, সেটা তো নিশ্চয়ই কোনো একটা স্টেশন থেকে উঠছে। একটা স্টেশনে নিরাপত্তা বাহিনী থাকে, পুলিশ থাকে, জিআরপি থাকে,
তারপর কর্তৃপক্ষের লোকজন থাকে, তাদের চোখ মানে তারা তাহলে নিশ্চয়ই সুযোগ দিয়ে দিচ্ছে জি। যাত্রীদেরকে যারা বিনা টিকিট উঠতে। তো এই বিষয়গুলো সাইফুল নেওয়াজ, আপনি আমাদের সাথে থাকুন। আমি বরং একটা সময় হচ্ছে বিরতি নেবার, আমি বিরতির পর ফিরে এসে আপনার দুজনের কাছে জানতে চাইবো। সাইফুল বেশ কয়েকটি পয়েন্ট সামনে নিয়ে এসেছেন। এর মধ্যে ধরেন তিনি বলছিলেন যে হাইওয়ে পুলিশের কথা যদি আমরা বলি, পুলিশের যে কন্ট্রোল রুমগুলো আছে বা ট্রাফিক পুলিশের কথা বলি, যে এতটা পথ অতিক্রম করলো একটা রড বোঝায় গাড়ির উপরে মানুষ ঈদযাত্রা করছে ভীষণ রকমের ঝুঁকি নিয়ে। শুধু আমরা বাস, ট্রাক আর ট্রেন দেখলেই না, আমরা লঞ্চের কথাও জানি যে সবগুলো হচ্ছে অতিরিক্ত নিয়ে যায়। সড়কে আমরা প্রচুর সিসি ক্যামেরার কথাও জানি যেগুলো বসানো হচ্ছে, এগুলোকে আসলে শো হয়ে মানে শোপিস হয়ে দাঁড়াচ্ছে কিনা। আমি এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে এই আলোচনাটা করি। নেব ছোট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। মারুফ মল্লিক, যে প্রশ্নটি আসলে রেখে গিয়েছিলাম, আসলে যে আমরা যে নানান ধরনের সড়কে সিসি ক্যামেরা থেকে শুরু করে হাইওয়ে পুলিশ থেকে যেগুলোকে রাখা হয়েছে, এগুলোকে আসলে দিন শেষে শোপিস হয়ে যাচ্ছে কিনা এক। দ্বিতীয়ত আরেকটা বিষয় যোগ করে দিই, যে ধরেন আমরা দেখতে পাই যে ঈদের 3-4 দিন আগে থেকে আসলে ঢাকা থেকে যে পরিমাণ মানুষ বেরিয়ে যায়, বলা হচ্ছে সংখ্যাটা আনুমানিক 1,20,00,000-এর মতো। ফলে প্রতিদিন গড়ে 35 লাখ লোক মানুষ বেরিয়ে যায়। আমাদের সড়ক পথের ক্যাপাসিটি হচ্ছে 22 লাখের মতো। ফলে 13 লাখের একটা অঙ্ক সামনে দাঁড়িয়ে যায়। এই 13 লাখের ব্যবস্থাপনা কি খুবই কঠিন? আপনি আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন যে 22 লাখের মতো চাহিদা থাকে ঈদের সময় বা ছুটিতে। এখন কি আমি মনে করি যে আমাদের যে দুর্ঘটনার কথা বললেন ঈদের সময় বেড়ে যায়, এবং উনি যেটা বললেন যে কম বেশি প্রতিদিন 8 জন করে আহত বা নিহত হন, এবং সারা বছরই সেটা হতে থাকে, একটা সময় গিয়ে বেড়ে যায়। এটা আমাদের পরিবহন ব্যবস্থাটা আসলে ঢেলে সাজাতে হবে। হয় কি, আমরা যে কালীহাতির যে সড়কটা দেখলাম, আমি আসলে টেকনিক্যাল পার্সন না এই বিষয়ে, বাট আমি অবজারভেশন আমার যেটা, এটা আসলে কিন্তু এই বড় গাড়ি বা চলার রাস্তা না। এটা হচ্ছে আমাদের, আমি জার্মানিতে থাকি, ওইখানে এটাকে বলা হয় লান্ডেসস্ট্রাসে, মানে গ্রামীণ যে মেঠোপথ। আপনি গ্রামের বাড়িতে এখানে হয়তো বা দিনে 10-12টা গাড়ি যাবে, আপনি ট্রাক্টর দিয়ে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন অন্য জায়গায়, এই ধরনের রাস্তা এগুলা। এইখানে ট্রাক, বাস, বড় যাত্রীবাহী পরিবহন গাড়ি চলানোর রাস্তা না। আমরা আসলে যেটাকে হাইওয়ে বলছি সেটা আসলে আপনার অনেকটা মানে গ্রামের রাস্তার মতো। তো সেই জায়গায় আপনি ঈদের সময় যখন চাপ বাড়াবেন, যেখানে আসলে ঘন্টায় একটা গাড়ি যাওয়ার কথা বা ক্যাপাসিটি আছে, সেখানে যখন প্রতি 2 মিনিটে বা 5 মিনিটে একটা করে গাড়ি যাবে, ক্রাউড হবে, তখন তো আসলে অ্যাক্সিডেন্ট হবে। সেখানে আপনি সিসি ক্যামেরা লাগান, পুলিশ দিয়ে মনিটর করেন, যাই করেন, একটা সড়কের একটা ক্যাপাসিটি আছে, সেইটা আমাদের আসলে পরিবর্তন করতে হবে। এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমাদের পরিবহন ব্যবস্থাটা পুরোটাই সড়ক নির্ভর। আপনি দেখবেন ঈদের যে যাত্রা হয়, সবচেয়ে মানুষ বেশি যায় বাসে, কিন্তু আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে দেখবেন পূজার সময় ওরা যে বাড়ি যায় বা এক রাজ্য থেকে আরেক রাজ্য যায়, সেটা কিন্তু বাস নির্ভর না, ট্রেন নির্ভর। বা ইউরোপে বা আমেরিকাতেও দেখবেন যে আপনার যখন আপনার বড়দিনের ইয়েগুলি হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে মেইনলি বিমান নির্ভর, আর আমি ইউরোপে দেখেছি ট্রেন নির্ভর। আমাদের যদি এই অ্যাক্সিডেন্ট, আমরা সড়ক দুর্ঘটনা যদি কমাতে চাই, আমাদের যেটা করতে হবে, আমাদের রেলওয়েকে আরো ক্ষমতা, ক্যাপাসিটি বাড়াতে হবে। এখন হয়তো বা আপনার চট্টগ্রামে চলে প্রতিদিন 3 জোড়া বা 4 জোড়া ট্রেন। ঢাকা চট্টগ্রামে যে ট্রাফিক, সেখানে আসলে প্রতিদিন 15 জোড়া ট্রেন চালানোর কথা, সিলেটে 15 জোড়া ট্রেন চালানোর কথা। আপনি দেখবেন ঈদ উপলক্ষে রাজশাহীতে ট্রেন চলে নর্মালি 1 জোড়া বা 2 জোড়া, সেখানে আর এক্সট্রা একটা পেয়ার দেওয়া হয়, বা ময়মনসিংহে দেওয়া হয়, বা উত্তরবঙ্গে দেওয়া হয়। এই রেল খাতের যদি আমরা সক্ষমতা বাড়াতে না পারি, এবং আমাদের যাতায়াত ব্যবস্থা, পণ্য পরিবহন, এটাকে যদি রেল নির্ভর করতে না পারি, সড়কের উপর আমাদের যত নির্ভরতা বাড়বে, আপনি 4 লেন করেন, 8 লেন করেন, গাড়ি বাড়ছে তো, এবং নিয়ন্ত্রণহীন গাড়ি চালাচ্ছে, আইনের প্রয়োগ নাই। তো আমরা যদি আমাদের পরিবহন ব্যবস্থাটাকে পুরোপুরি মানে বদলে না ফেলি, সড়ক নির্ভর থেকে রেল নির্ভরে না যাই, আসলে এটা দুর্ঘটনা, মানে একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় এটা সম্ভব না। আপনি যত আইন কানুন করেন, সিসি ক্যামেরা লাগান, 1/2 কিলোমিটার পরে পরে পুলিশ রাখেন, গতি নিয়ন্ত্রণ করেন, সম্ভব না তো আসলে। কিভাবে কি করবেন আপনি? এই জন্য আমি বলছি আমাদের রেলের দিকে যেতে হবে এবং সড়কের উপর নির্ভরতা কমাতে হবে। অধ্যাপক মেজবা, আপনি আপনার একটু বিশ্লেষণটা নিশ্চয়ই বলবেন, যে শুধুমাত্র উনি বলছেন যে রেলের ক্যাপাসিটিটা বাড়ানো, আমাদের মানে রেলের যে যোগাযোগ ব্যবস্থা, সেটা তো ওয়ান ওয়ে লাইন,
টু ওয়ে তো না, ফলে সেখানেও তো একটা বিশাল সময় লাগবে, বিশাল একটা কর্মযজ্ঞ লাগবে। একই সঙ্গে যদি এই দিকটা মনোযোগের পাশাপাশি যদি আমরা ওই যে বলছিলেন না শরীফ নেওয়াজ, যে আপনি চালকদের দিকে একটু মনোযোগ দিলেন, আপনি যে ফিটনেস ঈদের সময় লক্কর ঝক্কর মাখা গাড়িগুলো যেগুলোকে আপনি আবার রং করে আবার নামালেন, যেগুলো ফিটনেসের কোনো মাপ আপনি, ফলে সে তো গিয়ে এমনি উষ্টা খাবেই, সে তো গিয়ে পড়বেই, ফলে এগুলোর দিকেও কি নজর দেবেন না আপনি? ডেফিনেটলি এখানে তো মানে অনেকগুলো প্রবলেম এখানে আপনি যদি ভালোভাবে বিশ্লেষণ করেন, সেটা হচ্ছে একটা যেমন বলা হলো যে ভাই একটু বললেন যে আমাদের জনসংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, গাড়ি বেড়ে যাচ্ছে, কিন্তু রাস্তাগুলো আমাদের সংকুচিত। আর হাইওয়ে বলতে আমরা আসলে যেভাবে বুঝি বড় হাইওয়ে, ওই হাইওয়ে বাংলাদেশে ওইভাবে তৈরি হয়নি, ছোট ছোট হাইওয়ে। তো এগুলোতে গাড়ির চাপ কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, ঈদের সময় আরও ব্যাপক বেড়ে যাচ্ছে, এটা একদিকে সমস্যা। তো ডেফিনেটলি সেখানে রেল ব্যবস্থাপনাকে আপনাকে একেবারে উন্নত করে রেল নির্ভর গণপরিবহন ব্যবস্থা যদি তৈরি করতে পারি, এই চাপটা অনেকটা কমে আসবে। সেকেন্ডলি আপনার গভর্নেন্স প্রবলেম, যেটা আপনি দেখেন যে ট্রেনের মধ্যে তো ছাদে লোকজন উঠে যাচ্ছে, স্টেশন পুলিশ সবাই দেখতেছে, তো একটা সিস্টেমেটিক ভ্যালিডিটি লেজিটিমেসি দেওয়া হয়েছে না, এটা কোনো সমস্যা না। লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠতেছে, এটাকে কেউ কিছু মনে করতেছে না। যখন দুর্ঘটনা ঘটে তখন একটা আলোচনা হচ্ছে, কিন্তু কখনোই এটা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তারপরে ঈদের সময় যে অতিরিক্ত গাড়িগুলো যে চলতেছে, এই গাড়িগুলোর যারা ড্রাইভার, এই ড্রাইভাররা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন যে অরিজিনাল অনেকের লাইসেন্স নাই, অনেকে যে হেল্পার হিসেবে গাড়িতে কাজ করে, তখন ড্রাইভারের সংকটটা এই হেল্পাররা কিন্তু ফিল আপ করে, তখন তারা গাড়ি নিয়ে ঈদের সময় রওনা দেয় অতিরিক্ত ইনকামের আশায়, এবং তারা গিয়ে বড় বড় দুর্ঘটনাগুলো রাস্তায় করতেছে। আর পাশাপাশি গাড়িতে যে অতিরিক্ত যাত্রী উঠানো হচ্ছে, তারপরে ইভেন ট্রাকের মধ্যে একটা রডের ট্রাক, সেখানে কিভাবে যাত্রী উঠে, পুরো রাস্তায় তো পুলিশ দাঁড়ায় আছে, এবং আমরা গভর্নমেন্টের কাছে আমরা শুনতেছি যে রাস্তায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেটার জন্য ব্যবস্থাপনা রাখা হয়েছে। তো এই ঘটনাটা যখন ঘটে তখন এর দুর্বলতাটা কিন্তু আমাদের কাছে প্রমাণিত হয়, অর্থাৎ বড় ধরনের একটা গভর্নেন্স ত্রুটি। তো প্রত্যেকটা জায়গায় আপনি নজর না দিয়ে একটা জায়গায় নজর দিয়ে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি বরং সাইফুল নেওয়াজের কাছ থেকে একেবারেই খুব সংক্ষেপে জানতে চাইবো যে আপনি যদি বলেন যে এই মুহূর্তে একমাত্র এই একটি কাজ বা এই দুটি কাজই আছে, যে দুটি কাজ করলে অন্তত আমরা আগামী ঈদগুলোতে বলতে পারবো যে হ্যাঁ, ঈদ যাত্রাটা নির্বিঘ্নে হলো, এই মুহূর্তে অন্তত দুটি পয়েন্ট। ওকে, এবারের ঈদে পুলিশ 90টা পয়েন্ট চিহ্নিত করেছে যেখানে যেখানে আপনার সমস্যা রয়েছে বা যানজট হতে পারে। আমার কথা হচ্ছে এই ঈদের পরে কর্তৃপক্ষের উচিত হবে 90টা পয়েন্টের সমস্যাটা কি, সেটা কি ইঞ্জিনিয়ারিং সমস্যা, সেটা কি এনফোর্সমেন্টের সমস্যা, সেটা চিহ্নিত করে আগামী ঈদে যাতে আমি 90টা পয়েন্ট থেকে এগুলোকে ট্রিটমেন্ট করে 70টাতে আনতে পারি, পরের ঈদে 20টা কমে যাবে। এভাবে করে আমার কাজটা করা উচিত, কারণ যেহেতু আমার চিহ্নিত মানে রোগের স্থান চিহ্নিত রয়েছে, এই ঈদের যাত্রার পরে আগামী 1 বছরের টার্গেট হবে আমি 90টা পয়েন্টকে আমি সমাধান করা। তাহলে দেখা যাবে যে আগামী বছর কিন্তু আমরা একটু কম দুর্ঘটনাপ্রবণ স্থান পাবো। আর যদি না করি তাহলে এবছর 90টা পেয়েছে, আগামী বছর 100টা হবে, 120টা হবে। আমি মনে করি এটাকে যদি আমরা নেই স্বল্প মেয়াদী 1 বছর মেয়াদী, আশা করি আগামী ঈদগুলো থেকে আমরা ভালো সুফল পাবো। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলে 111টা সুপারিশ দেওয়া রয়েছে শৃঙ্খলা এবং দুর্ঘটনা কমানোর জন্য, সেগুলোকে বাস্তবায়ন করলে লং টার্মে সুফল পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যোগ দিয়েছিলেন কাজী মোহাম্মদ সাইফুল নেওয়াজ। তিনি তার বিশ্লেষণের কথা বলছিলেন যে আপাতত অন্ততপক্ষে যে 90টি ঝুঁকিপূর্ণ স্পট চিহ্নিত হয়েছে, সম্ভবত এর আগেও এই সংখ্যাটা আরও বেশি ছিল, 123 বা 25 এর বেশি ছিল, আস্তে আস্তে 90টিতে এসেছে। তিনি বলছেন যে হ্যাঁ, এবারে যদি সম্ভব হয় নিশ্চয়ই বিষয় যদি আমরা ছোটো করে যোগ করতে চান, তবে আমরা এই অংশে সাধারণত আমরা বিভিন্ন অনলাইন নিউজ দেখি, সেই অনলাইন নিউজে দেখে পাশাপাশি চেষ্টা করি যে আপনাদের ছোটো ছোটো করে মন্তব্য নিতে। বিভিন্ন অনলাইন পত্রিকায় সর্বশেষ আপডেট যা দেওয়া হচ্ছে সেই আপডেটটা আমরা দেখি, তারপরে আপনাদের ছোটো ছোটো করে মন্তব্য নেওয়ার চেষ্টা করি। আমরা যদি প্রথমে প্রথম আলোর দিকে তাকাই, প্রথম আলো অনলাইন পোর্টালে তার সর্বশেষ যে আপডেট দিয়েছে, কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে বাসিন্দাদের হাহাকার। কিছুক্ষণ আগেই যে আমরা একটা সর্বশেষ আপডেট পাচ্ছিলাম, আমাদের খবরেও দেখছিলাম যে সেখানে আগুন লেগেছে ঈদের আগে আগে। এই ধরনের আগুন নিশ্চয়ই যারা একদম নিম্ন শ্রেণী মানে স্বল্প আয়ের মানুষ আছে তাদের জন্য একটা বড় কষ্টের বিষয় তা হয়ে দাঁড়ালো। আসলে না, অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের রাখতে পশ্চিমবঙ্গে আটক কেন্দ্র তৈরি হচ্ছে। ছোট্ট করে যদি মন্তব্য করেন, অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের রাখতে পশ্চিমবঙ্গে আটক কেন্দ্র তৈরি হচ্ছে, আমি জানি না আর সময় বেশি পাবো মনে হয় না। উনি তো আসলে এই পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, উনি তো বেশ উল্টাপাল্টা বকছেন এবং উনি
ভারতের নাগরিকদেরকেই বাংলাদেশি বলছেন, এবং সেখানে তো প্রায় প্রথমে 90 লাখ ভোটারের ভোটাধিকার রহিত করা হয়েছিল, পরে সেটা 35 লাখ বা 35 বা 30 লাখের মতো হয়েছে। তো উনি তো ওনার মতো বলে যাচ্ছে। আমি মনে করি যে এটা আসলে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ করা উচিত। জি, আমি পরেরটা দেখি, বিবিসি অনলাইন তার কি পত্রিকা কি বলছে অনলাইন সংখ্যায়। ঈদুল আজহার দিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে? তারা সাধারণত মানে ঈদুল আজহার সময় আবহাওয়া যে প্রেডিকশন আছে সেই প্রেডিকশনের উপরে বলছে যে কেমন থাকতে পারে ঈদের আবহাওয়া। জানি না ঠিক বৃষ্টি হবে কি হবে না, সেরকম নিশ্চয়ই এই গভীরে গেলে দেখা যাবে। তিনি বলছে, আরেকটা খবর দেখছি যে ঈদে বাড়ি ফেরার পথে রড বোঝাই যে খবরটি নিয়ে আলোচনা করছিলাম, সেটি বলছিলেন যে যুগান্তরটা দেখি, যুগান্তরটা দেখে আমি চেষ্টা করব অনুষ্ঠান শেষ করতে। যুগান্তর কি বলছে? যুগান্তর বলছে কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের সংখ্যা। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রত্যেকবার এই চামড়া নিয়ে এক ধরনের সংখ্যা তো হয়, একদম উপযুক্ত দাম মেলে না। কি বলবেন অধ্যাপক মিসবাহ? এইখানে আমার একটা প্রশ্ন, যে চামড়াজাত যে দ্রব্য আমরা যখন কিনতে যাই তখন তো এটা অনেক ভ্যালুয়েবল, অনেক দামি জিনিস হিসেবে আমরা কিনি এবং অনেক করতে হয়, কিন্তু এই চামড়ার দামটা আমরা পাই না কেন? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি নিজেও খুঁজে পাই না। এবং একটা সময় কিন্তু চামড়ার অনেক দাম ছিল, এখন ইনফ্লেশন এত হওয়ার পরেও মানে এত কম চামড়ার দাম, এইটা কিভাবে সম্ভব? এইটা নিয়ে একটু ইনভেস্টিগেশন দরকার। কারণ হচ্ছে মেজর ভাই, একসময় বাংলাদেশের কুরবানির চামড়াগুলো কিন্তু যারা চামড়া ব্যবসায়ী ছিল তারাই কিনতেন, আর লোকজন হচ্ছে মসজিদ মাদ্রাসা এসবে দান করতেন। কিন্তু এই চামড়া ব্যবসায় যখন রাজনৈতিক নেতারা সক্রিয় হয়ে গিয়েছেন, সম্পৃক্ত হয়েছেন, তখনই কিন্তু এই চামড়া ব্যবসায় ধস নিয়ে, তার মানে এখানে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমরা দেখেছি যে একেবারে চামড়া ফেলে দেয়া, পুঁতে ফেলা, নষ্ট করে ফেলার মতো দৃশ্য আমরা দেখেছি। নিশ্চয়ই এই দেশে চাইবে না অনেকেই। যাই হোক, অসংখ্য ধন্যবাদ মারুফ মল্লিক এবং একই সঙ্গে অধ্যাপক মিসবাহ, আপনারা আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য জানিয়েছিলেন। আর এই ছিল আজকের নির্বাচিত খবরে। কাল আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।